মায়েরা মিথ্যে কথা বলে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মায়েরা মিথ্যে কথা বলে। গরম লাগছে খুব। না, গাড়িতে রুমাল কই তোমার? বেশ 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 বেশ। আজকের পর্বটা শুরু করেছিলাম বিদ্যাধরপুরে বিপ্লব বাবুর মুখ থেকে, মায়েরা মিথ্যে কথা বলে। নমস্কার এবং সুপ্রভাত। আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, একটা কথা বারবার বলতে ইচ্ছা করছে। কথাটা হলো, মায়েরা মিথ্যে কথা বলে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মায়েরা মিথ্যে কথা বলে। যখন ছোট্ট সন্তান খাবে না বলে বায়না করে, মা তখন ধমক দিয়ে বলে, এক্ষুনি বোমবাদুরটি ডেকে দেবো। মায়েরা মিথ্যে কথা যদি না বলতো, সন্তান বড় হতো না। মিথ্যে কথার অনেক নিদর্শন আছে। স্কুলে যাওয়ার আগে মায়ের মানিব্যাগ থেকে হাত খরচ, অথবা অফিসে বেরোনোর আগে দুটো রুটি বা ভাত বেশি দিয়ে, আমার জন্য আছে তো, তুই খেয়ে নে না। আমরা জানতেও চাই না সত্যি কি আছে, হয়তো সে মিথ্যে কথাই বলে। এরকম অনেক নিদর্শন। সাথী বিপ্লব ব্লগের আজকের যদি আমি মায়েদের মিথ্যে কথা নিয়ে কথা বলতে চলি, তাহলে হয়তো 20 মিনিটের ভিডিওটা শেষ হয়ে যাবে। সুতরাং আমরা এই বিশ্বাসে হয়তো আমরা সবাই উপনীত হতে পারি যে মায়েরা কখনো কখনো সন্তানের মঙ্গল কামনার্থে মিথ্যে কথা বলে। আজকের কেন এই মিথ্যে কথা নিয়ে এত কথা বলছি, কারণ আপনারা জানেন যে মা গ্রাম থেকে মফস্বলে আমার কাছে এসেছে, কিন্তু মাকে এখন গ্রামে ফিরে যেতে হবে। আমরা যে সময়টা কথা বলছি, এই সময় থেকে মায়ের দ্বিতীয়বার ডাক্তার দেখানোর মাঝখানে প্রায় 10 দিনের একটা ফাঁক আছে। এই 10 দিনের যে গ্যাপ, সেই সময়টা আমাদের যে ইম্পর্টেন্ট কাজ হলো, সেটা হলো আমার ছোট ভাই অনিমেষের স্বপ্নের প্রজেক্টের একেবারে শেষ প্রান্তে। অর্থাৎ তার মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি হয়তো আসবে, তার কাজ আরো দ্বিগুণ বেড়ে যাবে বলে আমাদের বিশেষ সম্ভাবনা আমরা করছি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, গতকাল রাত্রে হয়তো আমাদের কাছে খবর এসছে, মা বলছিল বা সাথী বলছিল যে অনিমেষ মনে হয় ভাত রান্না করতে গিয়ে হাতে ফ্যান পড়েছে। এই সময়টা ওর কাছে থাকতে হবে দুজনকে। তো এটা কোনো দুঃখ নয়, কোনো মন খারাপ নয়, আমি খুশি খুশি মনে দুজনকে বিদায় দিচ্ছি। এই 10টা দিন ভাইয়ের কাছে থাকুক, কারণ আমি তো সশরীরে সেখানে গিয়ে উপস্থিত থাকতে পারিনি। এরা থাকুক, আবার ঠিক সময় মতো তোমরা চলে আসবে। আমাদের ডাক্তার দেখানোর ডেট আবার কবে পড়েছে? 6 তারিখ সোমবার, 3টের সময়, কিন্তু 2টোর সময় যেতে হবে, 2টোর মধ্যে আমাদের ঢুকতে হবে। তার আগে মা চলে আসছে। আপনারা ততদিন সাথী বিপ্লব ব্লগে ঝড়খালির এই সুন্দর দৃশ্যের সঙ্গে আপনারা থাকুন। কয়েকদিন পরে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। আর এই ভিডিও শেষ অর্ধে সাথী বা মা বা অন্য কেউ ভিডিওটা শেষ করবে। তুই কি করছিস? সকালে খাওয়া দাওয়া করেছি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেরোচ্ছি। আমার মতন করে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম যে মা এবং সাথী ঝড়খালিতে যাচ্ছে। আর মা আগে থেকে অনিমেষকে ফোন করে দিল যে ওরা ফিরছে, যেন সেইভাবে ও প্রস্তুত থাকে। আর সাথী ওরা পিছনে আসতে থাকুক, আমি একটা ততক্ষণে অটো ডেকে নিয়ে আসি নাকি সাথী? চলো। এই সরু রাস্তা দিয়ে যেতে গেলে এখানে পাশাপাশি বেশ কয়েকটা পুকুর পড়ে। তার মধ্যে যখনই যাতায়াত করি, একটু রোদ হলে তখন বেশি মাছ ভাসতে দেখা যায়। তবে প্রায় সময় এরকম, এখন কিন্তু এই যে এক ঝাঁক কাতলা মাছ একসঙ্গে ভাসছে, সঙ্গে একটা কি দুটো রূপচাঁদ মাছ আছে। এই যে রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি, রাস্তার দুপাশে দুটো পুকুর, আর রাস্তার মধ্যখান থেকে একটা ডাক পাখি হেঁটে যাচ্ছিল, আর ওগুলো বেজি মনে হচ্ছে যত সম্ভব, দুটো। কি ভালো লাগছে, দুজন একসঙ্গে ছুটছে।
আজকাল টিভিতে ফুটবল খেলা খুবই জনপ্রিয়, সেটা আমরা সকলেই সেই উপভোগ করি সেই খেলাধুলা, কিন্তু মাঠের খেলাধুলাও কিন্তু যথেষ্ট উপভোগযোগ্য। প্রিয় দর্শক বন্ধু, দেখুন একবার সকালবেলার প্র্যাকটিসটা। না বাজারে এসছি। এদিকে একটা সোনারপুর লোকাল ঢুকেছে, আর ওদিকে আমরা অটো করে আসার পরে বিপ্লববাবু মার আর আমার জন্য টিকিট কাটতে কাউন্টারে গেছিলো, সেখান থেকে টিকিট কেটে আর এই যে ফিরছে। সাবধানে গুছিয়ে রাখবে। ও গরম লাগছে খুব। রুমাল কই তোমার? এসে হাত পাকা দিয়েছিলাম, ভুলে গেছো? এখানে তো পাওয়া যায় না সকালবেলা। গাড়িতে হাওয়া খাওয়ার সময় না, যা ভিড় হয়। তবু একটা হাত পাকা রুমাল জলের বোতল রাখতো। নিঃশ্বাস নেওয়ার মনে হয় জায়গা থাকে না, কম পড়ে এরকম। ঠিক আছে। জোয়ান ভালো, পাত্রে রাখা ভালো। গাড়ি এসে গেছে মা, ওটো ওটো ওটো। মা উল্টো 4 জন হয়ে গেছে এই সেটটায়। ট্রেন থেকে নেমে একটা পা ভ্যানে করে স্ট্যান্ড পর্যন্ত এসেছিলাম, তারপর সেখান থেকে ম্যাজিকে করে বালিখাল বাজারে নেমেছি। এখন আস্তে আস্তে বাজার দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। নেমে আমি হাঁটতে হাঁটতে এগোচ্ছি, আর মা বুলি মাসির দোকানে বসে মাসির সঙ্গে গল্প করছে। মাসি আজকে দোকান পরিষ্কার করতে এসেছিল। বিপ্লববাবু বাবার জন্য খাবার কেনা টাকা দিয়েছিল, তার থেকে মাকে জিজ্ঞেস করলাম কী নেবো। তা মা বললো বাবার জন্য একটু দই নাও। দই নিয়েছি, তবে সে দইয়ের পাত্রটা মার হাতে।
বিদ্যাধরপুর থেকে মাকে নিয়ে আজ ঝড়খালিতে ফিরলাম। অনেক সকালবেলা উঠেছি, 5:30 কি 6:45 সময় উঠেছি। উঠে বাসি কাজকর্ম করলাম, ঘর ঝাড় দেওয়া, মোছা। মা যেহেতু আজকে একাদশী, মার একটা খাবার বানালাম, সঙ্গে বিপ্লববাবু আর আমার জন্য একটু খাবার বানিয়ে নিলাম। নিয়ে তারপরে মার খাবারটা এমনভাবে বানিয়েছে যেন দুপুরেও হয়ে যায়। মারটা প্যাক করে নিয়ে এসেছি। এখন এসে বিপ্লববাবু তো পুরো ওখান থেকে অটো বুক করে স্টেশন, তারপর সেখান থেকে ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়ি ফিরেছে। আর আমরা সেখান থেকে আস্তে আস্তে করে এই যে সেই আপনাদের পছন্দের জায়গা আর আমার চেনা ছন্দ, চেনা গন্ধে আবার ফিরে আসলাম। দেখতে দেখতে আমি বাড়ি প্রায় পৌঁছে গেছি, আর মা এখনো অনেক দূরে আছে। একটু বসে বসে আসছে তো দেরি হচ্ছে। তোমরা চাপ দেখতে এলে? একটু বেলায় বেরোলাম, রান্না বান্না করলাম, তারপর বেরিয়েছি। আমার এখন তোমাদের দিয়ে চেয়েই আসি। উনি তো বলছিল যে মাসি আসবে কবে, মাসি কখন আসবে, একাদশী আজকে। হ্যাঁ, মার খাবার বানিয়ে নিয়ে এসছি। পরের তো তোমার তৈরি করেছি, এরকম বললো। তোমার বললাম মার এই মনীষের বললাম যে মার জন্য ভাত রান্না করে না, মা খাবে না কিন্তু। বাড়ি ঢুকতেই টুপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তবে রাস্তা যতক্ষণ আসছিলাম বেশ রৌদ্র গরম ছিল। এইখানে যে পুঁই শাকগুলো অনেক দিন আগে বসিয়েছিলাম, সেই পুঁই শাকগুলো বেশ সুন্দর বেড়েছে এবং বাবা আস্তে আস্তে একটা মাচা করে সেই মাচায় তুলে দিয়েছে পুঁই শাকগুলো। আর ওদিকে চাল কুমড়ো গাছে এবছর প্রচুর হয়েছে। পোলট্রির ফার্মটার চারিদিকে যে তাঁবু দেওয়া ছিল সেটা পুরো ফেলে দিয়েছে। আর এই যে বাড়ি এসছি, ম্যাক্স এখন ডাকছে, ম্যাক্সের কাছে যেতে হবে। হ্যাঁ, যাচ্ছি, দাঁড়া, যাচ্ছি। ম্যাক্স এই পেছনের লেজ নাড়াবে আর এরকম করবে, মানে ওর ডাকছে ওর কাছে। ওর ধারে গেছিলাম, কিন্তু আমি এখন যেহেতু বাড়ি ফিরে যাচ্ছি তাই ও ডাকছে। দুপুরে এসে ভাই রান্না করে গেছিলো, সেগুলো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম। আর তারপর বিকালে উঠে দেখছি এরা সবাই মোটামুটি পড়তে এসছে। এদেরকে দেখানোর একটাই কারণ, মা এদের ভরসায় আমাকে রেখে গেছিলো। যেদিন মা ছিল সেদিন এসে সারাক্ষণ ছিল, তারপরের দিন যেদিন মা ছিল না একটুখানি এসেছিল, তারপর থেকে মোটে আসতো না। তুমি যে এদের ভরসায় আমাকে রেখে গেলে বাড়িতে, যে তোরা আসবি, বৌদি একা আছে। বললো আমি কি রাত্রি আসবো দেখতে? আমি
আর এই যে মহারানী তো ছিল সঙ্গে, কোথায় কোথায় চলে যেত, ওর মা উল্টে আমার বাড়ি খুঁজতে আসতো যে আছে নাকি বৌমা মিলি। ঘুম থেকে উঠে বাচ্চাদের সঙ্গে যে নালিশটা মারা খাচ্ছিল সেটা করলাম, যে মা তুমি ওদের ভরসা আমাকে রেখে গেলে, ওরা আমাকে দেখতে আসেনি, ওইটা নালিশটা করলাম। করার পরে একটু এদিক ওদিক আপনাদেরকে দেখালাম বাড়িটা। তারপর এখন যাব রান্না করতে। ভাই তো দুপুরের মতো রান্না করেছিল, আজকের একটু রাতে রান্না করব, সয়াবিন আলু আর ভাত রান্না হবে। বাবা এখানে কিছু সবজির দানা বসিয়ে জামাই ষষ্ঠীতে গেছিল, তারপর বৃষ্টি হতে মোটামুটি দানাগুলো বার হয়ে গেছে, তবে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল যেহেতু, তাই কয়েকটা চারাও আবার নষ্ট হয়ে গেছে। দুপুরে যখন বাড়ি এসেছিলাম 1-2 ফোঁটা বৃষ্টি হয়ে থেমে গেছিল। এখন বিকালে ঘুম থেকে উঠে দেখছি কালো ঘন অন্ধকারে পুরো মেঘটা ঢেকে গেছে, সেই সঙ্গে সঙ্গে মেঘের যে আওয়াজ সেটা শোনা যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। বিপ্লববাবুকে ফোন করলাম, তা বলছে হ্যাঁ কলকাতায় সাংঘাতিক পরিমাণে ঝড় বৃষ্টি বজ্র পড়েছে। পরে বাড়ি ঢুকেই যখন ফার্মে আসি তখন ফার্মের তাঁবু চারি সাইড দিয়ে ফেলা ছিল, বেশ আলো হাওয়া বাতাস মোটামুটি ঢুকছিল। তারপর হঠাৎ মেঘ করতে ভাই আর বাবা তাঁবু তুলে দিয়েছে, দিলে এখন পুরো ঘরটা কেমন নীল নীল হয়ে গেছে। একটু আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে মেঘ পুরো কালো অন্ধকারে ছেয়ে এসছে। বিপ্লববাবু ওদিকে বলছিল দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বজ্রসহ, আর এখন আমাদের এখানে শুরু হয়ে গেছে। রান্না বসাতে যাব, সবে আলুটা কেটেছি সয়াবিন আলু রান্না করব বলে, এখনো চালটাও নিয়ে আসতে পারিনি, অমনি ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আমিও রান্নার জোগাড় করতে বার হয়েছি, আর মাও দেখছে মেঘের অবস্থা খুবই খারাপ। বাচ্চাগুলোকে মা ছেড়ে দিয়েছিল এবং প্রতিটা গার্জেনকে মা ফোন করে বলে দিয়েছিল যে একটু করে এগিয়ে আসতে। পুরো 1 ঘন্টা বজ্র সহ বৃষ্টি হলো, তারপর এখন ধুলো বৃষ্টি পড়ছে হালকা হালকা, তবে মেঘের যে বজ্রের আওয়াজ সেটা এখনো থামেনি। বসে বসে এই যে এখানে বালতি ভাই দিয়ে গেছিল, বালতির জল ধরে রান্না বসিয়ে দিয়েছি চাল ধুয়ে। আজকের পর্বটা শুরু করেছিলাম বিদ্যাধরপুরে বিপ্লব বাবুর মুখ থেকে মায়েরা মিথ্যে কথা বলে, এই দিয়েই পর্বটা শুরু হয়েছিল। তারপরে মা আর আমি বাড়ি ফিরলাম, ফিরে ভাই রান্নাবান্না করে রেখেছিল, সেটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, মা পড়তে বসলো, আর আমি বাইরে বার হয়ে 2-1টা কাজকর্ম টুকটাক করছিলাম। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি এসে প্রায় 1-1.5 ঘন্টার উপরে বৃষ্টি হয়ে এখন থেমে গেছে, আবার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মুরগিগুলো তুলে দেওয়ার পরে এখন আপাতত আমি হাত পা ধুয়ে ঘরে উঠবো। সেই সঙ্গে সঙ্গে আজকের মতো আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। আজ তাহলে আসি, আর সবশেষে কমেন্ট বক্সে কিন্তু এটা লিখতে ভুলবেন না যে এই অন্ধকার গ্রাম বাংলাকে কেমন লাগে, কারণ অতিরিক্ত ঝড় বৃষ্টি হওয়ায় আমাদের এখানে লোডশেডিং হয়েছে। 2-1টা যে আলো দেখা যাচ্ছে এগুলো হয় বাইক বা ইঞ্জিন ভ্যান বা টোটো গাড়ির আলো।